আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ক্যামেরার সামনে মুখোমুখি তর্কে জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভট পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদের বিষয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও। বৈঠকে জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, আপনার দেশের মানুষ খুবই সাহসী, কিন্তু আপনাকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে হবে, নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায়। জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে ট্রাম্প বলেন, মানুষ মারা পড়ছে, যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ। আপনার হাতে কার্ড নেই, একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন। ট্রাম্প বলেন, আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না। ট্রাম্পের এ কথার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে বলেন, একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেনস্কি। একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। ওভাল অফিসে বসে বিতর্কে জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন মন্তব্য করে ভান্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। মাথা নেড়ে ভান্সের কথায় সায় দেন ট্রাম্প। এ সময় গলার স্বর উঁচু করে জেলেনস্কি উত্তর দেন, বহুবার বলেছি আমেরিকার জনগণকে ধন্যবাদ। এর কিছুক্ষণ পর হোয়াইট হাউস দুই নেতার সংবাদ সম্মেলন বাতিল করার কথা জানায়। এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়। জেলেনস্কির সাথে বিতর্কে জড়ান ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নেতারা। অন্যদিকে জেলেনস্কির অবস্থানকে সমর্থন জানিয়েছেন ইউরোপের নেতারা। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প, বিশ্বমঞ্চে আমেরিকান জনগণ ও আমাদের জাতির পক্ষে দাঁড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ। কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স এক্সে লেখেন, আমেরিকার নেতৃত্ব ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প, বিশ্বমঞ্চে আমেরিকান জনগণ ও আমাদের জাতির পক্ষে দাঁড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ। কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স এক্সে লেখেন, আমেরিকান নেতৃত্ব ফিরে এসেছে ওভাল অফিসে ও বিশ্বমঞ্চে। নির্ভীক, সাহসী, অবিচল, আমরা আমেরিকাকে রক্ষা করব। প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের প্রশংসা করে রিপাবলিকান কংগ্রেসম্যান রালফ নরম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করছে আমরা আমেরিকান জনগণকে এগিয়ে রাখি। অন্যদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, প্রিয় জেলেনস্কি, ইউক্রেনের প্রিয় বন্ধুরা, আপনারা একা নন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনচেজ লিখেছেন, স্পেন ইউক্রেনের পাশে আছে। এছাড়া ইউক্রেন ও জেলেনস্কির প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, রাশিয়া আগ্রাসী এবং ইউক্রেনের মানুষ এই আগ্রাসনের ভুক্তভোগী। ম্যাক্রো আরও বলেন, শুরু থেকে যারা লড়াই করে যাচ্ছেন তাদের প্রতি আমাদের অবশ্যই সম্মান দেখাতে হবে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমহাল এক্স পোস্টে লেখেন, নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা ছাড়া পুরো ইউরোপ মহাদেশের ওপর রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কোনো যুদ্ধবিরতি হতে পারে না। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও এদেশের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে অসম্মান করেছেন। তিনি বলেন, যেদিন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন। এদিকে নজিরবিহীন এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে ট্রাম্প বদমাশ জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা টেলিগ্রাম পোস্টে লেখেন, জেলেনস্কির একগাদা মিথ্যে কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল হোয়াইট হাউসে তিনি দাবি করেন 2022 সালে কিয়েভ সরকার একা ছিল, কোনো সমর্থন পায়নি। মারিয়া জাকারোভা আরও লেখেন, ট্রাম্প ও ভান্স কিভাবে সেই বদমাশকে আঘাত করা থেকে বিরত ছিলেন সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা।
গাজা উপত্যকার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা অগ্রসর হচ্ছে না বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের একজন নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা আল মাইদিনের সাথে আলাপকালে বলেন, ইসরায়েল এই আলোচনায় বাধা সৃষ্টি করছে। ওই কর্মকর্তা বলেন, ধীরে ধীরে নিজেদের জিম্মিদের মুক্তি নিশ্চিত করা ইসরায়েলি দখলদার সরকার ইচ্ছাকৃতভাবে আলোচনাকে দীর্ঘায়িত করছে। দ্বিতীয় ধাপের চুক্তিতে প্রবেশ করার অঙ্গীকার ভঙ্গের জন্য তিনি ইসরায়েলি সরকারকে দায়ী করেন। প্রতিরোধ সংগঠনগুলো চুক্তি ছাড়া কোনো আর জিম্মিকে মুক্তি দেবে না জানিয়ে এই নেতা বলেন, ইসরায়েলি পক্ষ ব্ল্যাকমেইল করার কৌশল নিচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ চুক্তি ছাড়া আমরা কোনো সমঝোতায় যাব না। ইসরায়েল সরকারকে দ্বিতীয় ধাপের আলোচনায় নিতে মধ্যস্থতাকারীরাও ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিরোধ যুদ্ধের এই নেতা বলেন, ইসরায়েলের সরকারি কর্মকর্তারা প্রথম ধাপের যুদ্ধবিরতিকে আরও দীর্ঘায়িত করতে চাইছেন। এদিকে প্রতিরোধ সংগঠন হামাস এক বিবৃতিতে বলেছে, শত্রুদের মিথ্যা অজুহাত দেওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে। তাদের সামনে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। এতে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে পদ্ধতিতে অগ্রসর হতে চাইছেন তাতে জিম্মি ও তাদের পরিবারের ভোগান্তি শুধু বাড়বে। তারা শুধুমাত্র আলোচনার মাধ্যমেই এদের মুক্ত করতে পারবেন। জানুয়ারির 19 তারিখ থেকে শুরু হয়েছে গাজার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ। প্রথম ধাপে হামাস 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় বন্দী অবস্থায় নিহত হয়েছে। তাদের লাশ হস্তান্তর করেছে হামাস। এই ধাপে মুক্তিপ্রাপ্তরা ছিলেন নারী, বৃদ্ধ ও অসুস্থরা। তাদের বিনিময়ে একজনের বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে 30 জন করে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়। ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার আশেপাশের এলাকায় যেসব বাংলাদেশি এবং রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশকে এ সংক্রান্ত নির্দেশও দিয়েছেন তিনি। শুক্রবার মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা এনডিটিভিকে বলেন, বৈঠকে রাজধানী নয়াদিল্লি সহ দিল্লির বিভিন্ন এলাকায় বসবাসরত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ব্যাপারে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। এনডিটিভিকে ওই কর্মকর্তা বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি দিল্লির যেসব কলোনিতে বাংলাদেশি ও রোহিঙ্গারা বসবাস করেন সেগুলো নিরীক্ষা করা হচ্ছে। যারা ভুয়া নথিপত্র কিংবা কোনো নথি ছাড়াই বসবাস করছেন তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। যাদের সহযোগিতা এবং আশ্রয় প্রশ্রয়ে এই নথিবিহীন বাংলাদেশি ও রোহিঙ্গারা দিল্লিতে বসবাস করছেন তাদেরকেও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তাদের তিনি বলেন, এটা একটা বড় নেটওয়ার্ক, যে কোনো মূল্যে এই নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং এজন্য অভিযানে যতখানি কঠোরতা আনা প্রয়োজন তা আনতে হবে। শুরু হয়ে গেছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শুক্রবার দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। এসব দেশে শনিবার থেকে রোজা রাখতে শুরু করেছেন ঈমানদার মুসলিমরা। সৌদি আরব ছাড়াও আরও কয়েকটি দেশে শুক্রবার চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়, তবে কিছু দেশে চাঁদ দেখা যায়নি। কিছু দেশে মিলেছে 1446 হিজরি সনে রমজান মাসের চাঁদের দেখা। আরব নিউজের খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে পবিত্র মক্কার হারাম শরীফ ও মদিনার মসজিদে নববী সহ সৌদি আরবের সব মসজিদে তারাবি নামাজের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন ধর্মপ্রাণ মুসলিমরা। শুক্রবার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্ট চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের মধ্যে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমান শনিবার থেকে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এছাড়াও এদিন থেকে রোজা শুরু হয়েছে ইন্দোনেশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, তানজানিয়া, ইথিওপিয়া সহ আরও কয়েকটি দেশে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের কিছু জায়গায় শুক্রবার রমজানের চাঁদের সন্ধান করা হয়, কিন্তু এসব দেশে চাঁদ দেখা যায়নি। ফলে এই দেশগুলোয় রোববার থেকে পবিত্র রমজান শুরু হবে। এছাড়া বিশ্বের আরও অনেক দেশে রোববার থেকে পবিত্র মাস রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশেও শনিবার চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। সম্প্রতি বার্ষিক সামরিক মহড়া সম্প্রসারণের ঘোষণা দিয়েছে তাইওয়ান। এর প্রতিক্রিয়ায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তাইওয়ানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উকিয়ান বলেন, আজ নয়তো কাল আমরা তোমাদের ধরবই। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উকিয়ানের এই হুমকি সবার বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে, কারণ এটি শিশুতোষ চলচ্চিত্র নেঝা 2 এর একটি বিখ্যাত সংলাপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
তাইওয়ানের বার্ষিক সামরিক মহড়া হানকুয়াংয়ের পরিধি বাড়ানোর খবরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উকিয়ান বলেন, এটি পরিস্থিতি, জনমত ও শক্তির তুলনায় একটি ভুল হিসাব। এমনভাবে সামনে আগানো অত্যন্ত বিপজ্জনক। আমরা ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষকে সতর্ক করছি, ঝাঁটার সাহায্যে জোয়ারের মুখে দাঁড়ানো ধ্বংসের কারণ হবে। আজ নয়তো কাল আমরা তোমাদের ধরবই। চীনের সামাজিক মাধ্যমে এই মন্তব্য ছড়িয়ে পড়লে নেটিজনরা এর সঙ্গে শিশুতোষ চলচ্চিত্রের তুলনা করতে থাকেন। নেঝাটু চীনা পুরাণের ওপর ভিত্তি করে নির্মিত, যেখানে এক তরুণ রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করে। নেঝাটু চীনা পুরাণের উপর ভিত্তি করে নির্মিত, যেখানে এক তরুণ রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করে। নেঝাটু চীনে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এটি চীনের ইতিহাসে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হওয়ার পরে রাষ্ট্রীয় গণমাধ্যমেও ব্যাপক প্রচার পেয়েছে। এছাড়া বিশ্বের শীর্ষস্থান দখল করে নিয়েছে। তাইওয়ান দখলের পূর্ণাঙ্গ সামরিক ক্ষমতা অর্জনের লক্ষ্যে আধুনিকীকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। গত সপ্তাহে চীন তাদের সামরিক বিধিমালা সংশোধন করেছে। সংশোধনীতে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হবে যুদ্ধে জয়লাভ করা। এদিকে উকিয়ানের মন্তব্যের জবাবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।